অনেকে তখন হাসি ঠাট্টা করে বলতো যে বাংলাদেশে বর্তমানে সরকার হলো দুটো। ওই সময়ের কথা বলতেছি। একটা হলো শেখ হাসিনার সরকার, আর একটা হলো ইমরান এইচের সরকার। এমন একটা অবস্থা হয়েছিল, ইমরান এইচ সরকার ঘোষণা দিত পতাকা নামবে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা একজন অপবিত্র ইমরান এইচ সরকারের নির্দেশে অর্ধনমিত হয়ে যেত। বাংলাদেশের জন্য এর চেয়ে বড় কলঙ্কজনক বিষয় কিছু হতে পারে না। আজ প্রশ্ন করো, হেফাজতে ইসলাম কি? হেফাজতে ইসলাম যদি না থাকতো 2013 সালে বাংলাদেশ বিরোধী চক্র এদেশের স্বাধীনতা বিপন্ন করে ছাড়ত। সালের জানুয়ারি ফেব্রুয়ারির সেই সময়গুলোর কথা যদি কারো মনে থেকে থাকে, এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল যেন গোটা বাংলাদেশকে নাস্তিক্যবাদ গ্রাস করতে চলেছে। 90% মুসলমানদের ধর্মীয় তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচারকে জলাঞ্জলি দিয়ে উৎখাত করে এদেশে বিজাতীয় সংস্কৃতি বাস্তবায়ন করবার একটা মহা পরিকল্পনার নীল নকশা বাস্তবায়নের কাজ চলছিল। আজও আমার মনে পড়ে, বাংলার প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা যেতাম, সন্ধ্যা নেমে আসলে দেখতাম সেই প্রান্তিক অঞ্চলগুলোতে জেলা পর্যায়ে শুধু নয়, উপজেলা থানা প্রপারেই নয়, এমনকি গ্রাম গ্রামের বাজারে পর্যন্ত দেখতাম সন্ধ্যা নামার সাথে সাথে একদল মানুষ মোমবাতি নিয়ে দাঁড়ায় আছে, প্রদীপ জ্বালিয়ে এভাবে রাস্তাঘাটে আগুনের একটা সংস্কৃতি, অগ্নি পূজারীদের একটা কালচার বাংলাদেশকে গেলানোর চেষ্টা করা হয়েছিল। আর বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা, একদিকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, অপরদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় দুটি চিকিৎসা প্রতিষ্ঠান, দুটি মেডিকেল, বারডেম হাসপাতাল, আরেকদিকে পিজি হসপিটাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, আর আরেকদিকে হলো বাংলাদেশের জাতীয় জাদুঘর। বাংলাদেশের নাভি বলা চলে জায়গাটা। সেই জায়গাটাকে মাসের পর মাস দখল করে সেখানে রাত নাই দিন নাই বেগানা নারী আর পুরুষদের আড্ডাখানায় পরিণত করা হয়েছিল। বাংলাদেশের হাজার বছরের সভ্যতাকে দুপায়ে দলিত করে অসভ্যতা, বেলাল্লাপনা, বেহায়াপনার স্রোতে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার এক অপতৎপরতা শুরু হয়েছিল। সেটা ছিল বাংলাদেশের ঐতিহ্যকে ধ্বংস করবার এক মহা ষড়যন্ত্র। দুঃখজনক এবং মারাত্মক বিষয় যেটা ছিল, কাজ চলতেছিল এমন অপকর্ম, কাজটা ছিল ইসলাম বিরোধী, কাজটা ছিল বাংলাদেশের হাজার বছরের সভ্যতা বিরোধী। আমার বাংলাদেশের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোন জাতির সভ্য মানুষদের কাছে এটা অ্যাকসেপ্টেড নয়, এটা গ্রহণযোগ্য নয় যে একটা যুবতী মেয়ে, একটা তরুণী মেয়ে রাত 12টার সময়, 1টার সময়, সাথে তার কোনো গার্জিয়ান নেই, তার বাবা নেই, ভাই নেই, স্বামী নেই, এরকম কোনো অভিভাবক ছাড়া একটা যুবতী তরুণী মেয়ে রাস্তার মোড়ে গিয়ে অথবা কোনো গাছের আবডালে গিয়ে যুবকদের সঙ্গে নাচানাচি করবে, ঢলাঢলি করবে, এটা বাংলাদেশের শুধু মুসলিম সভ্যতা নয়, বাংলাদেশের হিন্দু বনেদি সভ্যতায়ও এটা কোশ্চেনকালেও গ্রহণযোগ্য ছিল না। কিন্তু সেই বাংলাদেশের হাজার বছরের সভ্যতাকে ধ্বংস করে দিয়ে বেহায়াপনা, অশ্লীলতা, এটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার এক পায়ে তারা চলছিল। এর চেয়েও আরো ভয়ঙ্কর এক বিষয় ছিল যেটা বাংলাদেশের অস্তিত্বকে শেকড় সহ উপড়ে ফেলবার পায়ে তারা ছিল। অনেকে তখন হাসি ঠাট্টা করে বলতো যে বাংলাদেশে বর্তমানে সরকার হলো দুটো।
ওই সময়ের কথা বলতেছি। একটা হলো শেখ হাসিনার সরকার, আর একটা হলো ইমরান এইচের সরকার। এমন একটা অবস্থা হয়েছিল, ইমরান এইচ সরকার ঘোষণা দিত পতাকা নামবে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা একজন অপবিত্র ইমরান এইচ সরকারের নির্দেশে অর্ধনমিত হয়ে যেত। বাংলাদেশের জন্য এর চেয়ে বড় কলঙ্কজনক বিষয় কিছু হতে পারে না। একটা মাঝবয়সী ছোকরা ছেলে, মাঝবয়সী নয় চ্যাংড়া বয়সী একটা ছোকরা ছেলে একটা ঘোষণা দিয়ে দিল। তার ঘোষণার সাথে সাথে বাংলাদেশের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় বড় বড় আমলা কর্মকর্তারা রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করা হলো, আপনারা কেন দাঁড়িয়েছেন? কয় যে ইমরান এই সরকার বলছে। তোমাদেরকে বেতন দিত বাংলাদেশের জনগণ, রাষ্ট্র এবং শেখ হাসিনা সরকার, আর তোমরা লাইন ধরে দাঁড়িয়েছো ইমরান এইচ সরকারের নির্দেশে। কথাটা আমরা ভুলে যাইনি, এবং এদেশের প্রকৃত দেশপ্রেমী জনতা কোনোদিন ভুলে যাওয়াটা সমীচীন নয়। মুহতারাম হাজরিন, প্রসঙ্গ আমি দীর্ঘায়িত করব না। হাটহাজারী এবং হাটহাজারীর সাম্প্রতিক অতীতের ইতিহাস এবং আগামী দিনের ভবিষ্যৎ সম্ভাবনা আমাকে আলোচনা করতে হলে কথাগুলো আমাকে, সত্যগুলো তিক্ত হলে উচ্চারণ করা অপরিহার্য ছিল আমার জন্য। বিদেশি শক্তির কথা আমি বলবো না, তবে এতটুকু আমি বলবো, বাংলাদেশ বিরোধী একটি অপশক্তি তখন বাংলাদেশের রাষ্ট্রকে, বাংলাদেশের সরকারকে অকার্যকর করবার জন্য শাহবাগের সেই মঞ্চে ইমরান এইচ সরকারদেরকে বসিয়ে বাংলার অস্তিত্বের উপর আক্রমণ করবার চেষ্টা করেছিল। এই দৃশ্য সকলেই দেখছিল, সবাই বুঝতেও পারছিল, কিন্তু বলবার কোনো ভাষা কারো মুখে ছিল না। কারণ হলো কাজ ছিল দেশ বিরোধী, কর্মকাণ্ড ছিল স্বাধীনতা বিরোধী, তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশের অস্তিত্ব বিরোধী, সাইনবোর্ড ছিল মুক্তিযুদ্ধের চেতনা। আমাদের ঢাকার ভাষায় বলে দেখতে কালো, নাম রাখছে লালচাঁদ। স্বাধীনতা বিরোধী সমস্ত অপকর্ম স্বাধীনতার চেতনার নাম দিয়ে এদেশে বাস্তবায়ন করবার একটা পায়তারা চলছিল। সেটা ছিল বাংলাদেশ, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এক মহা ষড়যন্ত্র। গোটা বাংলাদেশে রাতের অন্ধকারগুলোতে প্রতিটা ঘরে ঘরে আর্তনাদ উঠত, মানুষেরা আহাজারি করত, কথা বলবার ভাষা মানুষ হারিয়ে আরশের দিকে হাত উত্তোলন করে লক্ষ কণ্ঠে রাতের অন্ধকারের সেই নীরবতা ভেঙে আওয়াজ উচ্চারিত হতো, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওগো মাবুদ, তোমার কাছে আমরা সাহায্য চাই, আমাদেরকে একজন নেতা তুমি দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেশের আবাল বৃদ্ধ বনিতার শেষ রাতের চোখের অশ্রুকে আল্লাহ ব্যর্থ করে দেননি। আল্লাহ সেই দোয়া কবুল করলেন, আর আল্লাহ পাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বারিধারা বর্ষিত হলো। আর মনে হলো আল্লাহর রহমত হিসেবেই যেন এদেশে আবির্ভূত হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ প্রশ্ন করো, হেফাজতে ইসলাম কি? হেফাজতে ইসলাম যদি না থাকতো 2013 সালে বাংলাদেশ বিরোধী চক্র এদেশের স্বাধীনতা বিপন্ন করে ছাড়ত। মুহতারাম হাজিরিন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি দীর্ঘ 80 বছর পর্যন্ত যিনি খানকার গোসানাসীন বুজুর্গ ছিলেন, দীর্ঘ 80 বছর পর্যন্ত যিনি হাটহাজারী মাদ্রাসার এই প্রান্তিক অঞ্চলের কেবলমাত্র একজন মুহতারাম